উঠে গেলেন সিরিয়াল ঢাক ঢাক ঢাকের মধ্যে দেখাতে আরম্ভ করলো। এবার আমি সাংঘাতিক হয়ে গেছি, ভয়ঙ্কর বেপরোয়া। ভালোবাসা তখনই দেব যখন ফেরত পাবো সম্পূর্ণ। জগতের দেয়া নেওয়ার হিসেবটা শিখেছি, যদিও দেরিতে, তবুও। এতদিন ভুল পথে চলেছি, অকারণে তর্ক করে হয়েছি নিজে বিরক্ত। কেউ বুঝিয়েছিল নিজের অধিকারের জন্য লড়াই করতে হয়। কৈশোরের সদ্য ফোটা হৃদয় জেনেছিল ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। আপনারা শুনলেন তিনবারের সাংসদ শতাব্দী রায়ের এই কবিতাটা। না, এটা কিন্তু শতাব্দী রায় তিনবারের সাংসদ বলছে না, এটা কবি শতাব্দী রায় বলছে। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আমার সঙ্গে আজকে আছেন, নামটা বলে আর বাকি কথা বলে তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি আজকে এসে গেছি শতাব্দীর বাড়িতে, কলকাতার টালিগঞ্জের বাড়িতে। তো এই যে কবি শতাব্দী রায় এর কজন জানে, মানে এই দিকটা কজন জানে আমি জানি না, কিন্তু আমি দীর্ঘদিন ধরে জানি যে শতাব্দী খুব ভালো কবিতা লেখে, খুব প্রেমের কবিতা খুব ভালো লেখে, এবং ও খুব বেসিক্যালি কিন্তু মন থেকে খুব রোমান্টিক। একদম 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 প্রেমহীন জীবন না। ও খুব রোমান্টিক। আর আজকে ওর সমস্ত মানে বীরভূমের কাজ সেরে ও কলকাতায় এসছে। এবার কলকাতায় প্রচারও বেরোতো, কিন্তু এই ঝড়ের কারণে ও একটু আজকে ক্যান্সেল হয়েছে ঝড়ের এই কারণে। তো আগে থেকেই আমাদের কথা ছিল, তো ওই জন্য এসে গেছি শতাব্দী। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার এতটুকু চ্যানেলকে এত সম্মান দিয়েছো। আমি তোমায় বলেছিলাম যে টাইম হোক, আমি তোমায় নিজে জানাবো আমি করতে পারবো, সেটা করে আজকে আমি বললাম তুমি নিজে জানিয়েছো, এটা আমি ভেরি অনার্ড। অনেকদিন ধরে তোমার সঙ্গে পরিচয়, তোমাকে অনেকদিন ধরে চিনি, তুমি একই রকম থেকে গেলে কি করে আগে বলো, এবং তোমার ব্যবহারে তিনবারের সাংসদ সাধারণ কথা নয়। পার্লামেন্টে বসে বড় বড় মানে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সামনে বসে নাগারে তুমি কথা বলো, এবং খুব সিরিয়াস একজন পলিটিশিয়ান, কিন্তু তুমি একদম একরকম থেকে গেছো কি করে? না, আসলে আমার মনে হয় যে তুমি যে জায়গায় থাকো না কেন, যে পজিশনে যাও না কেন, যে পজিশনেই তোমার ভগবান তোমায় পাঠায় না কেন, সেখানে তারপরে তোমায় মানুষ হিসেবে কতজন ভালোবাসছে, মানুষ হিসেবে কতজন তোমায় মনে করছে হ্যাঁ এই মানুষটা ভালো, সেটা খুব জরুরি। কারণ কতদিন পরে আর সেই জায়গাগুলো থাকে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে দেখো, আমি অনেক ছোটবেলা থেকে সাকসেস হয়েছে, মানে স্কুল লাইফ থেকে, এবং প্রথম সিনেমায় এসেই আমি নায়িকা হয়ে গেছি, এবং নায়িকাটাও খুব সফল নায়িকা, এরকম জায়গা, না জেনে। তো সেই জন্যই কখনোই কোনো সফলতাই আমার মাথা ঘোরায়নি, এবং আমার পরিবার সেটা ঘুরতেও দেয়নি সবসময়। না কিছুই না, এরকম একটা জায়গা তৈরি করে রেখেছিল, সেটা আমার জীবনের ভালো জায়গা হয়েছে। এবং আমি মনে করি যে যাতে যে কোনো মানুষের যে কোনো সফলতায় যদি মাথা ঘুরে যায়, তাহলে পরের সফলতা বা আরো এগিয়ে যাওয়াটা ভগবান নজর রাখে। হ্যাঁ, সেটা তো ঠিকই, কারণ একটু কিছু হতে না হতেই তো মানুষ এখন ধরাকে সরাজ্ঞান করে। আমি দেখি সত্যি তাই, মানে এটা ভাবলে আমার লাগে আমি একটা কাউন্সিলর, সে যে অ্যাটিটিউডে চলে, একটা কাউন্সিলর একটা সিরিয়াল করেছে, সেই মেয়েটা যেভাবে বিহেভ করে, আমি এমনি তাকিয়েই দেখি যে আমি লাস্টের দিকে অনেক কিছু অনেকদিন তো কাজ করিনি, সেভাবে করলে আমি তখন সেটে বসে থাকতাম, এরকম করে দেখতাম যে কি করছে, কি বলছে, কি হাব ভাব, কোথায়। তো ঠিক আছে, মানে আমরা যে জেনারেশনে, মানে তুমি বলো আমি বলো, যে জেনারেশনে, তাদের মধ্যে কি তোমার মনে হয় এই জিনিসগুলো থেকে গেছে এখনকার দিনে, নাকি পুরনো লোকদের মধ্যেও সেই জিনিসটা
পুরনো লোকদের মধ্যেও কিন্তু মাথায় ওঠা ব্যাপারটা আছে সব সময়, চিরদিন চিরদিন চিরদিন, সেটা প্রত্যেকে। হ্যাঁ, কারণ অনেক আর্টিস্টের ক্ষেত্রে দেখবে, বোম্বের ক্ষেত্রে তারা বলে না যে ইভেন রাজেশ খান্নার সম্পর্কে শোনা যায় এত বড় সুপারস্টার, তারও ব্যবহার নিয়ে লোকে পরে বলেছে, টাইম সেন্স নিয়ে লোকে বলেছে। তো সুতরাং মাথা ঘোরার সময় সবসময় আদি অনন্ত কাল থেকে ছিল, এখনো চলছে। কিন্তু এখন ছেলেমেয়েরা অনেক বেশি কনফিডেন্ট, কি করবে কি না করবে, কি করতে চায় সে ব্যাপারে, সেই তফাৎ। আচ্ছা, তুমি এবারে সবাই এই প্রশ্নটা করেছে, আমিও করছি, খুব মনোটোনাস লাগলেও জিজ্ঞেস করছি যে এই বীরভূমে অনুব্রতহীন ভোট, এটা তোমার কাছে কি রকম? ভালো খারাপ এইসব আমরা জানতে চাইছি না, কারণ না কিরকম না, এটা হচ্ছে যে পঞ্চায়েতে আমরা অনুব্রতকে ছাড়া করেছিলাম, ভালো রেজাল্টও হয়েছিল, কারণ সংগঠন খুব ভালো তৈরি হয়ে রয়েছে সংগঠন, এবং উনিও তৈরি করেছিলেন যে সংগঠনটা, এবং সাংগঠনিক জায়গা থেকে উনি খুব ভালো জানে এ করতে। যেটা অসুবিধের জায়গা হয়েছে যে জায়গাগুলো, যে প্রবলেমগুলো ওই সলভ করতে আমার অবধি আসতো না, সেগুলো আমার অবধি এসেছে, সেগুলো আমাকে সলভ করতে হচ্ছে, সেই গভীরে ঢুকতে হচ্ছে, এটা এতদিন ধরে ঢুকতে হয়নি। কিন্তু ওরা যে মানুষগুলোকে, যে রাজনীতিবিদগুলোকে ওখানে তৈরি করেছিল, তারা নেতারা তারা তো আছে, তারা তো কাজ করছে ভালো করে। হ্যাঁ, তোমার সঙ্গে সবাই কোঅপারেট করে কাজ করছে সবাই। অনেকে আমার অন্য এমপিরা জিজ্ঞেস করে তোমার সঙ্গে সবার রিলেশন ভালো, মানে অবাকই হয় যে সব এমএলএদের সঙ্গে সবাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আর তোমার ছোট ছোট যে ভিডিওস গুলো আমরা দেখি, হ্যাঁ, তুমি খারাপ করে কথা বললে কিন্তু কথা বলবো না, তুমি গ্রামের লোকদের বলছো যে গ্রামের লোকদের সঙ্গে আমি মানে আসলে ভালো কথা বলো, ভালো আসলে দেখো, তোমাদের মানতে হবে যে সবাই অমর্ত্য সেন নয়, না সবাই রবীন্দ্রনাথ ঠাকুর নয়, সবাই মনমোহন সিং নয়, সবাই প্রত্যেকেই তো শিক্ষা, প্রত্যেকের পরিবেশ, প্রত্যেকের একটা অন্যরকম। তো অন্য এতগুলো মানুষের সঙ্গে তুমি ডিল করছো, তো তুমি বাড়িতেই 5টা ভাই বোন 5 রকম হয়, কারোর জোরে গলা, কারোর আস্তে গলা, কেউ ভালো কথা বলে, কেউ খারাপ ভাবে কথা বলে। তো সেরকম 19 লক্ষ মানুষ যদি ভাবো তাদের সঙ্গে ডিল করা, কিন্তু আমার একটা অদ্ভুত মানে অধিকার ওদের প্রতি আছে, যেটার জন্য আমি মজাও করি, বকিও, এটা করতে হবে না, চলো তুমি রান্না করার দরকার নেই, তুমি যাও ভোটটা দিয়ে এসো, এটাও যেমন বলি, সেই সবগুলো ওরা আমাকে ভালোবাসার জায়গা থেকে, আমি জানি ওরা আমাকে ভালোবাসে, সেই থেকেই। একটা শুধু যে একবার মানে বিরোধীরা এটা বলে, এবং আমিও দেখেছি, আমার খুব মজা লেগেছে, তুমি গ্রামের ভাষাতেই গ্রামদের বোঝাও। যেমন তুমি একবার বলেছিলে যে সিনেমা দেখতে গিয়ে তো তোমরা পয়সা দাও, সেটা নিয়ে সবাই খুব বলেছিল, দেখেছো অভিনেত্রী বলছে বিনা পয়সা আমাকে দেখতে। এখনো সেটা বলে, এখনো সবাই বলে, মানে কিছু কিছু মানুষ আছে আমার সম্পর্কে, কিছু আমি দেখি তো, ওই ধরো প্যানেল ডিসকাশনে সব মানে পণ্ডিত মানুষরা বসেন যারা, তারা আমার সম্পর্কে, আমার কোনো কাজকর্ম কিছুই বলে না, কিছুই না, শুধু একটাই কথা বলে, মানে আমি ভাবি যে শতাব্দী রায় বললে ওদের এটাই মনে পড়ে যে আমি বলেছি। এবং আমাকে সেখানে জিজ্ঞেস করলো যে আপনি আফসোস করেন না? কেন আফসোস করবো? এটা আফসোসের কোনো কথা না, এটার মধ্যে কোনো অপরাধের কথা ছিল না, এটার মধ্যে কোনো অশালীন কথা ছিল না, এটার মধ্যে কোনো মানে কাউকে অপমান করার কথা ছিল না, আমি আমার কথা বলেছি, এবং এটার মধ্যে কোনো মিথ্যে ছিল না। মানে হয় না যে তুমি আমাকে সিনেমা টিকিট কেটে দেখেছো, আজকে আমাকে ফ্রিতে দেখেছো, এটা তো কোনো মিথ্যেও নেই। এবার সব থেকে বড় কথা হচ্ছে এই মজাটা যারা বুদ্ধিজীবী তারা কিন্তু বুঝলো না, গ্রামের লোক কিন্তু মজা করেই নিয়েছে। আমি যখন বলি যে ওদের মনের মতো করে কথা, এবং সব সময় ধরো আমি যদি রাজনৈতিক বক্তৃতায় শুনবে, আমি কখনো কাউকে খারাপ কথা বলি না, আমি কি করি, আমাদের দল কি করে, এটাই বলি। তার মধ্যে মজাও থাকে, হিউমার থাকে। এই সবসময় এই এত লক্ষ লোন রয়েছে, এই সব বলে বলে লোকজন মানে রাজনৈতিক বক্তৃতা শুনে ফেরা, সেই জায়গা থেকে আমি মজাও করি। আমি বললাম যে তুমি লক্ষ্মী ভান্ডারে কি শাড়ি কিনেছিলে, এবার এই পয়লা বৈশাখ শাড়িটা কিনেছো কিনা বলো, এগুলো এটা কিন্তু মানে আমি শুনো, প্রথম বলছো
শোনো, বর যাই বলুক, যাকে ভোট দেওয়া, ভেতরে ঢুকে যাবে তখন তো বর দেখতে পাবে না, আমাকে ভোটটা দিয়ে আসে। তো আমি এবারও বলেছি যে শোনো, ওখানে দেখবে চেনা, আমার মুখটা চিনতে পারবে তো, এই মুখটা দেখে ভোট দেবে। মানে এইগুলো যদি তুমি বিরোধী হিসেবে বলো যে ও উনি এটা বলেছেন, এটা না, এটা ফান, এবং সেটা ওরা সব থেকে হচ্ছে বুদ্ধিজীবীরা নিতে পারছে না, মানে বুঝতে পারছে না, কিন্তু ওরা মানে বুঝছে, ওরা হাসে, ওরা মজা পায়। এটা এই যে মজার মধ্যে কথা, এবং তার মধ্যে কোনো অসাধারণতা নেই, কোনো মিথ্যে নেই, কোনো উগ্রতা নেই, কোনো কাউকে অপমান করা নেই, কোনো বিরোধীদের অ্যাটাক করা নেই, আমার কোথায় মজা করে, এর মধ্যে কোথায় অপরাধ আমি জানি না। বা এটা আমি বারবারও বলতে রাজি আছি, এবং এটা যদি আমাকে অ্যানালিসিস করে, এবং যদি সব থেকে বড় কথা হচ্ছে যদি তুমি বলো যে এটা বলো কি ভোট জেতা যায়, আমি বলবো যে না, জেতা যায় না। আজ জেতা যায় তাও দেখিয়ে দিয়েছি, যদি বলে দেখিয়ে দিয়েছি। আর যদি বলে এটা বলে ভোট জেতা যায় না, তাও জেতা যায় না, তাও তো তাও প্রমাণ জেতা যায়নি। তো তাহলে কোনটায় অসুবিধে, কিসে অসুবিধে, মানে এটা। এবং সেটা সব থেকে হচ্ছে যে যারা যারা বিরোধী তারা তো বলবে, এই চ্যানেলে বসে লোকগুলো বসে বলে, চ্যানেলগুলো দেখায়, পরের জেনারেশনকে কি সেটাকে টানে, এটা আমার কাছে খুব মানে অদ্ভুত লাগে। এবং সেদিকে আমি রাগ করেই বললাম যে যারা এটা বলে, এটা শতাব্দীরা এটা বলেছিল এরকম করে ভোট, তাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তাদের একটা স্কুল ইলেকশন জিতে দেখা এই কথাটা বলে, যে শতাব্দী দাস যে আমার এগেনস্টে এটা বলছে, আমার এই মজাটাকে মজা দিতে পারছে না, সে একটা ইলেকশন ওই কথাটাই বলুক নিজের সম্পর্কে, বলে যেতে দেখা। স্কুল ইলেকশন জিতে দেখা। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো তোমার এই যে এত অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা, আমি তো বই লেখার মানে এত অভিজ্ঞতা, মানে সত্যি তাই। দেখো, এই এত মানুষের সঙ্গে চলার অভিজ্ঞতা না, এত বছর ধরে ফিল্মে মানুষের সঙ্গে চলা, এবং এটাও মানুষের সঙ্গে চলা, এখানে আরো ডাইরেক্টলি মানুষের সঙ্গে চলা। ওটা তুমি পর্দার মধ্যে তুমি রয়েছো এবং তুমি আড়াল থেকে দেখছো, কিন্তু এটা একদম মাঠে নেবে, একদম মাঠে নেবে, এটা খুব কঠিন, কিন্তু ভীষণ কঠিন, ভীষণ কঠিন। মানে ফিল্ম আর এটার মধ্যে একদম খালি একটাই মিল, মানুষের সঙ্গে চলা, আর বাকিটা সবটাই অমিল। তুমি যদি দেখো যে তোমার সামনে যে লোকটা, তুমি একটা সিনেমায় ডায়লগ বলেছো, সে তোমায় ক্ল্যাপ দিয়েছে, তুমি শুনেছো বা তুমি হলে গিয়ে বসে দেখেছো, কিন্তু এখানে ক্ল্যাপ হচ্ছে কি কি বলছে কিনা সবটা তোমার। তারপরে হচ্ছে তোমার ক্ষমতা এইটুকু, মানুষের চাহিদা এতটা, মানুষের প্রয়োজন এতটা, সেটা কখনোই তো তোমার সমান হবে না। তার ফলে সবসময়ই তোমার কাছে মানে ফিল্মটা একদম ডিফারেন্ট, যেটার সঙ্গে পলিটিক্স। তোমার কি এই ফিল্মের পরে, মানে যখন তুমি ফিল্মের থেকে খানিকটা একটু মানে বিরতি বলবো না, একটু সরে গেছিলে, এবং তারপরে তুমি যাত্রায় চলে গেছিলে, এবং দীর্ঘদিন তুমি একটা টানা যাত্রা করেছো, আমার মনে আছে আমি এসেছিলাম তখন, তুমি বলতে যে কোনো শীতকালে কোনো দিন নেই যে রাত্রিবেলা তুমি মানে ট্রাভেল করনি। তো তোমার কি যাত্রার যে ইয়েটা, এক্সপিরিয়েন্সটা, সেটা কি এখানে কোনোভাবে কাজে লেগেছে? যাত্রাটাও খুব, মানে আমি অনেক লম্বা সময় করেছি এবং সাকসেসফুলি করেছি, এটা আমার কাছে ভগবানের আশীর্বাদ। এবং সেখানে মানুষের সঙ্গে তো যোগাযোগ হয়েছে, এবং তখন দেখতাম মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা আগে থেকে বসে আছে, সামনে বসবে বলে, বেশিক্ষণ দেখবে বলে, এই করে সেটা এতক্ষণ আগে থেকে, সেই ভালোবাসাগুলো ডাইরেক্ট দেখেছি। এবং এখনো যেটা পলিটিক্সে গিয়ে ডাইরেক্ট ভালোবাসা মানুষের কাছে দেখতে পাচ্ছি, কি হয়, কি বললে কি রিয়াক্ট হয়, আজকে কি ডায়লগটা বললে কোন মানুষটা হাসে না, কোন মানুষটা এটা বললাম না বলে ক্ল্যাপ দিল, কোনটা দিল না, এগুলো তো প্রত্যেক দিন অ্যানালিসিসের মতন চলতে থাকে না আর্টিস্টদের ক্ষেত্রে, সেটা। এবং যাত্রা আমাকে অনেক সময় দিয়েছে, এবং অনেক মানে অনেক টাকাও দিয়েছে। হ্যাঁ, সেটা ঠিক। তুমি তো মানে আমি তোমার 3টে বাড়িতেই গেছি, তুমি তোমার যে সুব্রতদা যেখানে থাকতেন গড়িয়াহাটে, ম্যানিবাগান্সের ওপরে, যেখানে মা বাবা এখনো থাকেন ওখানে। তারপরে আমি তোমার কুদঘাটের বাড়িতে, যেখানে তুমি বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেছিলে, সেখানেও গেছি। তারপরে তুমি এই ফ্ল্যাটটা এখানেও এসছি। তো তুমি কিন্তু ধাপে 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 করেছো, মানে এরকম নয় যে, এবং তারপরে তুমি 3বারের সাংসদ হওয়ার পরে কিন্তু এখানেই আছো, মানে এমন নয় যে তুমি এটাকে ছাড়িয়ে এখানেই সেটেল করে গেছো। তোমার ছেলে এখন কি করছে? ছেলে এখন স্পেনে আছে, ও মাস্টার্স করছে ওখানে। কিসের উপর করছে? ও হোটেল ম্যানেজমেন্টের উপরে। আমি জানি ও ডন বস্কোতে পড়তো, তারপরে IHM এখানে গভর্নমেন্টের এখানে পড়েছে, পড়ে এখন স্পেনে লেরসে
মাস্টার্স করতে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মেয়ে কি মেয়ে পড়ছে? এখন স্কুলে পড়ছে, ছোট, ক্লাস 6। ক্লাস 6। তার এখন দুষ্টুমি চূড়ান্ত, হ্যাঁ। ফোমোর আর কি, মোবাইলের অ্যাট্রাকশন, মানে তার কি অভিনয়ের উপর একটু হ্যাঁ ইন্টারেস্ট খুব আছে? ঝোঁক। আমার ছেলের যেমন একদমই নেই। হ্যাঁ যেমন দিদির, মমতা ব্যানার্জির খুব ইচ্ছে আমার ছেলে হিরো হোক। হ্যাঁ। প্রত্যেক সময় খুব অস্থির করে ওকে। আমি যতবার বলি দিদিকে যে দিদি আমার ছেলে কিন্তু কোনো অ্যাক্টিং এর ন্যাক নেই, ওর ইচ্ছে নেই। তুমি কি করে জানলে? আমি বললাম যে বোঝা যায় না একটা বাচ্চা যে কি করতে চায় কিনা। কখনো আমাকে সবসময় বলতো মামা আমাকে অ্যাক্টিং করতে হবে, মাথা দপদপ করে এরকম, মানে ওর কোনো ইচ্ছে নেই সেটা। ইকুয়ালি মেয়ের কিন্তু প্রচুর ইচ্ছে, সারাক্ষণ আয়নার সামনে মোবাইলের সামনে করছে। আচ্ছা মাম, তাহলে কি বাংলাটা শিখতে হবে, কারণ ডায়ালগটা কি বাংলায় বলতে হবে, মুখস্থ করতে হবে। তারপর আচ্ছা মডেলিং করতে গেলে আমি মডেলিং করব। আচ্ছা মানে সব জায়গায় খুব ইচ্ছে, খুব ইচ্ছে। তুমি কি এটাকে ও করলে করুক? হ্যাঁ হ্যাঁ, এবং আমার ছেলের ক্ষেত্রেও বলেছি, মেয়ের ক্ষেত্রেও বলেছি যে আমার যেটা করতে চাও করতে পারো, কিন্তু আমার ছেলে মেয়ে যদি একটুখানি acting না করে, একটুখানি যে কাজগুলো, যে ক্রিয়েটিভিটি জায়গায় না থাকে, তারা কিন্তু দুঃখ লাগবে। সেটা দুঃখ লাগে, কিন্তু ওদের উপর কোনো চাপ নেই। কিন্তু ও তো হোটেল ম্যানেজমেন্ট করছে, মানে তো ও তো একটা কমপ্লিটলি একটা একদম অন্য জায়গা। তো মানে বললাম না, ও অ্যাক্টিং নিয়ে একদম ইন্টারেস্ট একদমই না। দিদি যতটাই, মানে লাস্টলি একবার আমাকে বলেছিল যে দিদি ওকেও বলতো এবং সব সময় বলতো, ডিরেক্টরের কাছে ওর ছবি পাঠাতো, দিদি নিজে সে ডিরেক্টর আমায় ফোন করে, হিরুর সময় ফোন করে বলছে যে আমার কাছে ছবি এসছে তোমার ছেলে। কে বলেছে? বলছে মমতা ব্যানার্জি পাঠিয়েছে। বলছে হ্যাঁ। এবারে সে মাঝে মাঝে থেকে থেকে আমাকে, আচ্ছা আমি সিরিয়াল দেখলাম, ছেলে করছিল না? আলাম না। টোটো করেনি না? আলাম না, আমার করেন দিদি। তারপরে ও একবার বললো যে আনন্দ দেখো তোমার সিএম এত করে বলছে, তুমি করবে কিনা অ্যাক্টিং, দেখো তোমার ইচ্ছেটা তৈরি করো। তখন একবার বললো যে ঠিক আছে। একদিন বললো দেখছি। তারপরে এটা নিয়ে একদিন আমার মেয়ে আর আমার ছেলে একসঙ্গে দিদির কাছে গেছে। তো দিদি ওকে বলেছে যে হিরো হবে আর কি, মেয়েকে কিছু বলেনি। তো মেয়ে সারা রাস্তা চুপ করে বসে আছে। তো আমার ছেলে বলছে তো কি হলো? অনেকক্ষণ বাদে বলছে আসলে ও বলে মমতা দিকে ভোট দিন আর কি। মমতা দিকে ভোট দিন, ছোটবেলা থেকে একসঙ্গে মমতা দিকে ভোট দিন। কেন বলতো? তো বললো তোকে হিরো হতে, কারণ তুই বড় হলে কেমন দেখতে তুই বুঝে গেছে। আমি বড় হলে কিরম হবো বুঝতে পারিনি, ওই জন্য আমাকে বললো। হ্যাঁ, মানে মানে ওটা খুব ইগোয় লেগেছে যে ওকে হিরো বলেছে, ওকে বলেনি। আমি পরের দিন আবার দিদির সঙ্গে তারা দিদি, কারণ দিদি এরকম বলেছেন, ও আমার মেয়ে এরকম বলেছো, ঠিক আছে ওকে নিয়ে এসে ওকে আমি বলে দেবো তুমি হিরো বলেছে। না, ওর তো ইচ্ছে না, ওর তো এটা ইয়ে লেগেছে যে আমাকে বলেছে ওকে। হ্যাঁ, এটা তো হবে সিবলিং এর মধ্যে। আর ও মমতা দিকে ভোট দিন পুরোটা একসঙ্গে বলে, মমতা দিকে ভোট দিন। এটা খুবই মজার। আচ্ছা, একটু তোমার অভিনয় জগতের কথা একটু আসি। সেটা হচ্ছে যে তুমি তো আতঙ্ক দিয়ে শুরু করেছিলে তপন সিনহা, প্রসেনজিৎ আর তুমি। তার আগে অ্যাকচুয়ালি প্রসেনজিৎ আমি আমার জীবনের প্রথম ছবি শুরু করেছিলাম, টিনা বলে, দীনেন গুপ্ত। সেটা আমি আর প্রসেনজিৎ ছিল, কিন্তু সেই ছবিটা হয়নি, হ্যাঁ ইনকমপ্লিট হয়ে বন্ধ হয়ে গেছিল। তারপর অনেকগুলো কাজের মধ্যে প্রথম ছবি রিলিজ হয় আতঙ্ক, যেটা প্রসেনজিৎ ছিল। তো প্রসেনজিৎ আর তুমি হিরো হয়ে শুরু করেছিলাম, তারপর বেশ কতগুলো ছবি তুমি আর প্রসেনজিৎ করেছো, বেশ সাকসেসফুল ছবি। তারপরে কি হলো প্রসেনজিতের সঙ্গে তোমার? না, তারপরে আমরা যতগুলো ছবি করেছি ব্যাস, তারপরে তুমি তোমার মতো করেছো। মানে তখন সেও অন্য হিরোদের সঙ্গে কাজ করতো, আমি অন্য হিরোদের সঙ্গে কাজ করতাম, অনেকগুলো সঙ্গে বাইরে। তাই ওরকম ভাবে আমার ইন্ডাস্ট্রি চলে, সেরকম ভাবে ইন্ডাস্ট্রি চলেছে। এবারে ভোটটা তো বেশ একটা মানে অনেকেই, কেউ বলছে মানে ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা, মানে অনেকেই, মানে আমরা বুঝতে পারছি না সাধারণ মানুষ, যে অনেকেই বলছে যে বিজেপির ভোট বাড়বে, অনেকেই বলছে এবারে সিপিএম এর কিছু ভোট বাড়বে। হ্যাঁ, এবারে কেউ বলছে বিজেপির ভোট কমবে আরো, হ্যাঁ সিপিএম এর ভোট তুলনায় বাড়তে পারে। তো তুমি কি মনে করো? আমার মনে হয় যে বিজেপির ভোট কমবে। তার কারণ আমার ব্যক্তিগত পলিটিক্যাল অ্যানালিসিস নয়, এমনি ভাবে আমি বলতে পারি যে মোদির যেখানে জেনারেল কারিশমা যেটা ছিল, মোদির যে চার্ম ছিল, সেটা কিন্তু ডাউনফল।
সেটা কিন্তু আর সেই জায়গাটা নেই। মোদি হাওয়া 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 যেটা বলছিল, মানুষ যেটা ভেবে এতদিন ধরে অস্থির হয়েছিল, সেটা সেটা কিন্তু নেই। এক আপনি তো 10 বছর সরকার চালালে একটা ব্যাপার থেকে যায়, মানুষের এক্সপেকটেশন ফুলফিল হয় না, সেখানে একটা মাইনাস পয়েন্ট তৈরি হয়, সেটা হয়েছে। এবং যে কোনো কারণে মোদি যে কথাগুলো বলেছেন বা যেরকমভাবে বলেছিলেন, লোকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল হ্যাঁ এগুলো হবে, তা কোনোটাই ইনফ্যাক্ট হয়নি। তো সেই জন্যে মানুষের কাছে, বা উনি যে দূরদর্শিতা নিয়ে কাজ করছেন, সেটা দেশের জন্য ভবিষ্যতে কি হবে, আজ থেকে 20 বছর, আজ থেকে 50 বছর পরে কি এফেক্ট হবে অন্য কথা, কিন্তু এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু কোনো এফেক্ট বুঝতে পারছে না, বরঞ্চ সাধারণ মানুষের জন্য অনেক বেশি ডিস্টারবেন্স হচ্ছে। তুমি ভাবো না, তুমি নোটবন্দি ধরো, তুমি আধার কার্ডের লিঙ্ক আপ বলো, মানে যে কোনো সাধারণ মানুষের জন্য, নিম্ন মধ্যবিত্তদের জন্য খুব অসুবিধে, আর দিন লাইনে ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকা, এগুলো আমার মনে হয় যে মোদির ব্যাপারটা কম, বিজেপির হাওয়াটা কম। আর সিপিএম এর ক্ষেত্রে আমার ব্যক্তিগত ধারণা যে এই যে জেনারেশন ওদের এসছে সেটা খুব ভালো, মানে ব্রাইট ছেলে মেয়েরা, তো সেই কারণে হতে পারে যে সিপিএম এর ভোট পায়। সিপিএম এর ওই সময়ের পর তো মাঝখানে জেনারেশনটা একদম কিছুই ছিল না, জিরো হয়ে গেছিল। তারপরে এই যে জেনারেশনের ছেলে মেয়েরা আসছে, তারা খুব ব্রাইট ছেলে মেয়ে, তাদের জন্য হয়তো বা কিছু ভোট বাড়তে পারে। আচ্ছা, আরেকটা কথা বলছি, আমি কিছুদিন আগেই মানে ইয়েতে দেখলাম, যে একটা ভিডিওতে দেখলাম, পার্লামেন্টে তুমি পরিষ্কার বললে যে এরকম প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর এত ক্ষমতা যে উনি স্বয়ং ভগবান রামকে আমাদের মর্তে নিয়ে আসতে পারেন, অথচ নীরব মোদী বা বিজয় মালিয়াকে নিয়ে আসতে পারেন না। অ্যাকচুয়ালি এটা জোর ধরছে, ওদের কথাটাই আমি রিপিট করছি। ওরা বলে জো রাম কো লায়ে হ্যাঁ হাম উनको লায়েঙ্গে, এটা ওদের স্লোগান। জো রাম কো লায়ে হ্যাঁ, এই শব্দটার মানে কি, মানে রামকে কে নিয়ে আসতে পারে, এত ক্ষমতাশালী মানুষ যে রামকে নিয়ে আসছে, সেই মানুষটার ক্ষমতা সম্পর্কে আমি খুব এক্সাইটেড ছিলাম, যে এত ক্ষমতা যার যে রামকে আনতে পারে। সেটা একটা অন্য, নীরব মোদী, বিজয় মালিয়া তো মানুষ, তাদেরকে তো আনতে পারবে। এই যে আমি এই ভগবানকে আনতে পারি, এত পাওয়ারফুল হই, তাহলে আমি মানুষকে আনতে পারবো না, এটা আমি বলেছিলাম এবং এটা আমি বলছিও। কারণ এই স্লোগান গুলো কিন্তু আমাদের নয়, এই স্লোগান কিন্তু ওদেরই। যে স্লোগান, এবং একটা ছবি দেখেছিলে যে মোদি ব্যাক টু ক্যামেরা যাচ্ছে এরকম করে আঙুল ধরে, মানে রামজির হাত ধরে, মানে রাম ছোট আর মোদির সাইজে, মানে নর্মাল সাইজ, আর রাম হচ্ছে এরকম মন্টেসরি বাচ্চার মতন, এরকম করে ওই রোদের একটা অ্যাড ছিল। তো এইগুলো ওরা করেছে, মানে রামকে হাত ধরে নিয়ে আমার বক্তব্য যে হ্যাঁ এটা ওরা করছে, মানে এরকম নয় যে তৃণমূল তৈরি করছে বা বিজেপির এগেইনস্টে বিরোধী বলে, তা না, এটা কিন্তু ওদের বিজ্ঞাপনটাই আমি ওদেরকে প্রশ্ন করেছি। আর তুমি মহিলাদের নিয়েও বলেছো যে রাম এসছে, সীতা মাইয়া কোথায়? একদম, আমরা তো আমাদের কালচারে আমরা সীতারাম বলি, হ্যাঁ, আমরা সবসময় সীতারাম বলি, আমরা রাধা কৃষ্ণ বলি, আমরা শিব পার্বতী, মানে সবসময় পেয়ার করে বলি সেটা। তো সেখানে রাম 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 বলা হচ্ছে, সীতা মানে ওই জন্য মানে চুজও করা, তুমি একটা সাবজেক্ট যদি চুজ করো সিনেমা করতে, তুমি যদি ইন্টারভিউ করতে চুজ করো এমন একটা সাবজেক্ট যেখানে আমার পলিটিক্সে জিজ্ঞেস করবে, আবার আমি কি খাই জিজ্ঞেস করবে, তুমি তো ওই সাবজেক্ট থাকতে হবে। তুমি যদি রাম ওই ছোটকে আনি, তারপরে ওকে আনতে পারবো না, বা ওকে আনার জন্য, আর এটা তো এরকম নয় যে হঠাৎ করে এনেছে, এটা তো খুব প্ল্যান করে আনা না, এটা তো একটা স্ক্রিপ্টিং এর মতো, যে রাম মন্দির করা হবে, রামজিকে আনা হবে, তাহলে কি বলা হবে, ইলেকশনের আগে আনা হবে, তাতে কি এফেক্ট হবে, সবটাই তো ভেবে চিন্তে। তার মধ্যে এই ভাবনাটা নিশ্চয়ই বাইরে সীতা মাকে মানে আনার দরকার নেই বা আনার জায়গা নেই, তাই জন্য সেটাও ভেবে চিন্তে। তুমি এটাও বলেছো যে সাক্ষী মালিক তার এই মানে এই অন্যায়ের প্রতিবাদে, অশ্লীলতার অন্যায়ের প্রতিবাদে ও তার নিজের কেরিয়ারটা শেষ করে দিল। একবার তো গঙ্গায় ফেলতে যাচ্ছিল, সবাই বারণ করলো, তারপর ও নিজের এটা ফেরত দিয়ে দিল এবং শেষ করে দিল, এবং সেখানেও ওরা কোনো রকম ভাবে কিছু বললো না, আজকাল ওরা দিনের পর দিন রাস্তায় বসে রইলো। ওরা দিনের পর দিন রাস্তায় বসলো, যে এমপির এগেইনস্টে নিয়ে এসছে, ব্রোঞ্জ নিয়ে এসছে, যে এমপির এগেইনস্টে, পুরুষ এমপির এগেইনস্টে, ওটা সেই এমপিকে আরো ওরা সম্মান দিল, আরো আগে দিল, আবার ওকে ক্ষমতায় আনলো। সেটা আমার কাছে তো, এটা তো যে কোনো লোকের প্রশ্ন, তুমি ভুলে যাও আমি কোন দল করি, আমি অপোজিশনে আছি কি দলে আছি, ভুলে যাও,
তুমি এটা বলো না যে তুমি যদি একটা, তুমি এত বলছো নারী সুরক্ষা, নারীর কথা, নারী বেটি বাঁচাও বেটি পড়াও বলছো, সেখানে বেটিকে বাঁচিয়ে কি করছো, তাই না? বেটিকে পড়িয়ে কি করছো? তো সেটা তো প্রশ্ন আসবেই। আর আরেকটা কথা তোমায় জিজ্ঞেস করি, এই যে ধরো আমি যখন পার্লামেন্টের স্পিচগুলো আমরা যখন দেখি, তখন মহুয়া মৈত্র স্পিচের মধ্যে যে অ্যাগ্রেশন থাকে, তোমার মধ্যে হয়তো অ্যাগ্রেশন সেভাবে ছিল না, কিন্তু তুমি কথাগুলো সবই বলেছো। তো সেখানে সেরকমভাবে আমি কোনো প্রতিবাদ পেলাম না, কিন্তু মানে পার্লামেন্টের মধ্যেও কিন্তু সেরকমভাবে তোমাকে কেউ কিছু পরে কি তোমার সঙ্গে কোনো কথা হয়েছে এই নিয়ে, বা স্মৃতি ইরানির কি তোমার? না, এমনিতে ওরা, আমি বললে ওরা অ্যাপ্রিশিয়েট করে, এবং বিজেপির লোকরাও এসে বলে যে হ্যাঁ ভালো বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নিয়ে কথা না। তোমার সাথে স্মৃতির সাথে ভালো সম্পর্ক, এবং স্মৃতি আমাকে আগেও বলেছি, এটা নিয়ে না, আগেও আমার অনেক সময় আমি যখন নারী দিবসে কখনো বলেছি, ও কিন্তু আমাকে বলে তুমি বলো যখন, তুমি কেন রোজ বলবে রোজ বলবে রোজ বলবে এরকম বলো, তোমার দলকে তুমি বলো তোমাকে রোজ বলতে দিতে, কারণ দলে তো টাইম থাকে, টাইম থাকে, সেই টাইমের মধ্যে বলতে হবে। তো ও কিন্তু আমাকে সেটাও বলেছে। হ্যাঁ, ও কিন্তু বাংলাও খুব ভালো বলে, বাংলায় বলে আমার সঙ্গে কথা। তাই? আমার সাথে যখন কথা বলে বাংলাতে বলে। জয়া বচ্চনের পার্লামেন্টে কথা হয়? হ্যাঁ, খুব ভালো সম্পর্ক। তাই? হ্যাঁ, একদম খুব ভালো সম্পর্ক। জয়াদি রাজ্যসভায় দেখা হয়, কথা হয়, এবং ভালো, খুব সুন্দর সম্পর্ক। আর জয়াদির সঙ্গে তো মমতাদিরও খুব ভালো সম্পর্ক। আচ্ছা, এবারে একটুখানি আমি আবার তোমার ব্যক্তি জীবনে চলে আসি। তুমি এত কিছু করো, তুমি এত 1 মাস ধরে বীরভূমে থাকলে। 2 মাস ধরে থাকলাম। কোথায় ছিলে বেসিক্যালি? বাড়ি ওখানে রামপুরহাটে। রামপুরহাটে আমার একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, এত বছর ওখানে থাকছি। ওখানে 2 মাস ধরে থাকলে, তারপর তুমি বাড়িটা তাহলে মানে মেইনটেইন করে করে? এই বাড়িটা আমি না, মানে খুব অস্থির, আমি বাড়ি গোছানো থাকবে, বাড়িতে মানে সোফার কুশনটা পর্যন্ত বেঁকা থাকবে না, এরকম আর কি। মাঝে মাঝে ভাবি যে আমি কি হচ্ছে। তোমার এই বাড়ির হাউস স্টাফের হাউস স্টাফটা ওদের উপরে, এবং ওদের সঙ্গে টিক করা যে এটা করতে হবে, এটা করা। ওরা জানে যে মানে আমি না থাকলে যদি কিছু অগোছালো থাকে, আমি আসবো জানলে সব গোছানো হয়েছে। কিন্তু ওদের ওপরেই সংসার চলে, ওরা পুরোটাই, এবং বড় খুব সাপোর্টিভ। তা না হলে হয় না। দেখো, তুমি যদি সেটা না পাও, তুমি যদি বাইরে 24 ঘন্টা কাজ করো, এবং সেটা যদি অ্যালাউ করতে হয় এবং সেটা যদি করতে দিতে হয়, তাহলে বরকে দায়িত্ব, বাচ্চাদের দায়িত্ব, যেমন আমার ছেলেকে বড় করার দায়িত্ব, মানে স্কুলে কি পড়বে, স্কুলে কি না, আমার শাশুড়িও তাই করেছে। আমার ছেলে কি পড়াশোনা করবে, কোন সময় এটা পড়ছে ওটা করছে, খেলতে যাওয়া, তোমার মলে নিয়ে যাওয়া, নাচের ক্লাস নিয়ে যাওয়া, ক্রিকেট খেলতে নিয়ে যাওয়া, এই সবগুলো আমার বরকে করতে হয়, করেছে, এখনো মেয়ের ক্ষেত্রেও করছে। ভেরি সাপোর্টিভ, ভেরি সাপোর্টিভ। তা না হলে তো পারতে না। মৃগাং যদি এগুলো না করতো, তাহলে আইদার সংসার করতে হতো আমাকে, না বাইরে কাজ করতে হতো। দুটো ব্যালেন্স করে করা সম্ভব ছিল না, আর এটা সম্ভব হয় না যতক্ষণ না মৃগাং তার 100% আমার বাচ্চাদের জন্য দিয়েছে, আমার সংসারের জন্য করেছে, সেটার জন্যে তো ওকে থ্যাংক ইউ বলা। সত্যিই তাই, হ্যাঁ সত্যিই তাই। মাঝখানে তুমি ছবি পরিচালনাও করছিলে? হ্যাঁ, করেছি। ছবি চলেনি ভালো, কারণে ইন্টারেস্ট চলে গেছে। তুমি মাঝখানে তোমার মিমি এবং নুসরাত এদের সম্পর্কে তুমি বলেছিলে যে আমি কিছু মন্তব্য করতে চাই না বলেছিলে, এবং তার ফলটা কিন্তু আমরা দেখে নিলাম যে ওনার ওখানে গিয়ে পার্লামেন্টে গিয়ে রিলস বানাচ্ছে, ছেলে মানুষই করেছে। তুমি এবারের যারা ক্যান্ডিডেট, সায়নী ঘোষ আর জুন মালিয়ার সম্পর্কে কি তোমার প্রেডিকশন, আর কি তোমার মনে হয়? জুন তো এমএলএ আছে, অনেক বছর ধরে দলটার সঙ্গে যুক্ত ছিল, এবং সিরিয়াস হয়ে কাজ করেছে বলেই নিশ্চয়ই দিদি তাকে আর একটা জায়গা দিয়েছে। সায়নীও দল করছে এবং দলের অ্যাক্টিভ হয়ে কাজ করে, হতে পারে ওর কোয়ালিটি অনেক আছে, মমতা ব্যানার্জিকেও এগিয়ে যেতে পারবে। মানে মমতা ব্যানার্জির সাজ পোশাকগুলো ও রপ্ত করেছে বা করছে, হয় না, এটা ও আইডল ভাবছে বা যেটাকে কপি করতে চাইছে। তো সেরকম বুদ্ধি দিয়েও নিশ্চয়ই মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ান হতে পারবে। মমতা ব্যানার্জির মতো পলিটিশিয়ান হতে পারবে? হতে পারে। মানে তুমি মানে এখন আজকের কথা ভাবছো কেন, ভবিষ্যতের কথা ভাবো। কি বলছো?
হ্যাঁ মানে যে সিরিয়াসলি পলিটিক্স করছে, যে তুমি 3বারের সাংসদ হয়ে তুমি এই কথাটা বলছো যে সায়নী ঘোষ পরবর্তীকালে মমতা ব্যানার্জির মানে মতো পলিটিশিয়ান হতে পারে? মানে ওর ভেতরে সেই মানে অ্যাগ্রেসিভ আছে, অ্যাক্টিভ আছে, বোল্ড আছে, কথাবার্তার মধ্যে সেই ব্যাপারটা আছে। তো মমতা ব্যানার্জি কে যদি ফলো করে তো মমতা ব্যানার্জি হতে পারে, না পারার তো কিছু নেই। তুমি কি কখনো ফলো করেছো? না, ফলো করার তো কিছু নেই। আমি তো তুমি তোমার মতো করে, আমি আমার মতন করেছি। মমতা ব্যানার্জিকে রেসপেক্ট করি নিশ্চয়ই, তার দল করি, তাকে রেসপেক্ট না করলে তো দল করতাম না তার, বা তার মানুষ হিসেবে তাকে কাছ থেকে দেখে অনেক ভালোবাসা আমার আছে, তার প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু ফলো করার মতো মানে ওই ফলো করা যে ওটা হতে হবে বা ওরকম হতে হবে বা সেটা সায়নী করে তোমার বলে তোমার মনে হয়? নিশ্চয়ই করবে। আমি যা দেখি, আমি তোকে আমি হ্যাঁ আমি ওকে মানে পার্সোনালি খুব কম জানি, আমি ওকে যা দেখি তাতে মনে হয় যে গেটআপ টেটআপ যা দেখি তাতে মনে হয় আমি ওর সঙ্গে খুবই কম যোগাযোগ। গেটআপ দিয়ে তো মমতা ব্যানার্জি হওয়া যায় না। মমতা ব্যানার্জির লাগাতার যে ইতিহাসটা আছে, ছোটবেলা থেকে যে রাজনীতির ইতিহাসটা আছে ভারতবর্ষে, তো সত্যি খুব কম মানুষের ওই রাজনৈতিক ইতিহাসটা আছে। তোমার মনে হয় সায়নী ঘোষের সেই ইয়েটা? এখন তো সময়, ওরও তো এখন বয়স কম, মমতা ব্যানার্জির বয়স অব্দি পৌঁছবে, এখন ওটা টাইম আছে। আচ্ছা, অভিষেকের সঙ্গে তোমার সম্পর্ক কিরকম? খুব ভালো। এই যে পার্টির মধ্যে একটা নতুন পুরনোর একটা ব্যাপার চলছে, সেটা নিয়ে তুমি কি বলবে? না নতুন পুরনো দেখো, দুজনকেই দরকার। দুজন অভিষেকের ফরম্যাটটাই অন্য রাজনীতির, মমতা ব্যানার্জির ফরম্যাটটা অন্য। মমতা ব্যানার্জি যেভাবে রাজনীতি করেছে, সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে অভিষেক রাজনীতি অন্যভাবে দেখেছে, অন্যভাবে করতে চাইছে, এবং দুটোই সফল হচ্ছে। মানে এবং অভিষেকের কনফিডেন্স লেভেল ভীষণ ভালো, এবং আমার ওকে অ্যাপ্রিসিয়েট আমি এই জন্য করি, খুব শান্ত কুল, যেটা খুব দরকার একটা রাজনীতির ক্ষেত্রে, এবং বয়স হিসেবেও কিন্তু ম্যাচিওর। এরকম যারা বলে ও রাস্তায় নেমে রাজনীতি করেনি, সবাইকে রাস্তায় নেমে রাজনীতি করতে হবে তার কোনো মানে নেই। যে যেভাবে করতে পারে ও ওর মতন করে করছে, এবং ও তো অর্গানাইজড ভীষণভাবে। ও যে কথা বলে, একটাও বোকা কথা কিন্তু মনে হবে না তোমার, প্রত্যেকটা বুদ্ধিদীপ্ত কথা বলে এবং প্রত্যেকটা যুক্তিতে কথা বলে। ও কিন্তু ওর এখনো ওর ইন্টারভিউ, আমি তুমি ওকে পছন্দ করো না পছন্দ করো অন্য কথা, তুমি তৃণমূল পছন্দ করো না পছন্দ করো অন্য কথা, তুমি নিউট্রালি যদি অভিষেকের ইন্টারভিউ দেখো, অভিষেকের কথা বলা শোনো, ও কিন্তু যুক্তিতে কথা বলে। ও কিন্তু কোনো কথার মধ্যে কিন্তু বোকামির জায়গা নেই, কোনো কথার মধ্যে ফাম্বল নেই, কোনো কথার মধ্যে যুক্তিহীন নেই, বা কোনো কথার মধ্যে যে করছে এরকমও নয়। তো তাই জন্যে ওর কনফিডেন্স আমার ভাল লাগে, এবং আমার মনে হয় যে ও খুবই স্ট্রং, পাওয়ারফুল, এবং ও বয়স হিসেবে অনেক বেশি ম্যাচিওর। আর দিদি তো দিদি, যাকে পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত এতটাই ভরসা, এতটাই ভালোবাসে, সেটা মমতা ব্যানার্জির প্রাপ্য। এবং মমতা ব্যানার্জিকে সম্পর্কে মানুষের ভীষণ আবেগ আছে, সেই আবেগটা দিদির সঙ্গেই যুক্ত, আর কারোর সঙ্গে নয়। একমাত্র ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর এই যে তোমার কংগ্রেসের সঙ্গে যে ব্যাপারটা, হ্যাঁ, সেটা তুমি ভেতর থেকে কি আমাদের বলবে সেটা সম্পর্কে? না, এটা ইন্ডিয়া জোট যখন যদি যেতে, ইন্ডিয়া জোট যদি যেতে ভালো রেজাল্ট করে, তারপর সিদ্ধান্ত হবে, ওরা সিদ্ধান্ত নেবে কিভাবে চলবে, কি না হবে, কি হওয়া উচিত, কে প্রাইম মিনিস্টার হবে, কেন হবে, কোন দল আগে আসবে, কোন দল বাইরে থেকে সাপোর্ট করবে, তখনই সেটা সম্ভব হবে। এখন তো যেটা ইন্ডিয়া তৈরি করেছিল, শুরু হয়েছিল যখন যে হ্যাঁ ডিসাইড করে করে একটা ইলেকশন লড়া হবে, কিন্তু এখন তো সেই জায়গাটা নেই। এখন তো হচ্ছে যে ইলেকশন লড়ে এসে যে যার মতন জিতে এসো সিট, তারপর ডিসাইড করবো। তো এখন সেটার জন্য অপেক্ষা করা, যে জিতে আসলে তারপর কে কি সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দুর্নীতির প্রশ্নটা আসে এখানে, যে এই যে ক্রমাগত তৃণমূলের নানা রকম দুর্নীতি প্রসঙ্গে খুব সোচ্চার সব দিকে, এই তোমার নানা দিকের দুর্নীতি, আমি আলাদা করে বলছি না, নানা দিকের দুর্নীতি উঠে আসছে কথাগুলো, তো সেটা নিয়ে তুমি কি বলবে?
দেখো, যেটা যেখানে দুর্নীতি হচ্ছে সেটা কিছু মানুষ জেলে আছে, কিছু মানুষ আইনি জায়গায় আছে, কিছু মানুষ প্রমাণ করবে, কিছু মানুষ প্রমাণ করতে পারবে না, অনেক কিছু হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। সবাই দেখছে, আমি দেখছি, তুমিও দেখছো। এবার আমাকে একটাই কথা বলো যে উত্তর তোমায় দিতে হবে, দুর্নীতি কোথায় নেই? তোমাদের সাংবাদিকতায় নেই, ঠিকই, তোমাদের চ্যানেলে নেই, ডাক্তারিতে নেই, তোমাদের এডুকেশনে নেই, তুমি শুধু মন্ত্রীকে ধরছো কেন? শুধু কি রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে টার্গেট করাটা খুব ইজি হয়ে গেছে, এটা মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে লোক, আচ্ছা মন্ত্রী মানেই কারাপ্টেড আর রাজনীতিবিদ মানেই কারাপশন। তো তোমাদের কতগুলো, তোমাদের জার্নালিস্ট, আমি সাংবাদিক জায়গা থেকে বলছি, কতজন আজ পর্যন্ত তুমি ইতিহাস দেখাও, হাত গুলো বলো কতজন প্রমাণিত হয়েছে দুর্নীতিতে, আর কতজন প্রমাণিত হয়নি তুমি জানো, আমি জানি, তাই না? দুর্নীতি মানে কি? তুমি যদি বলো আমার সোফাটা আমাকে কেউ স্পন্সর করেছে, তার এগেন্সে তুমি একটা ইন্টারভিউ ভালো করে করেছো, সেটা দুর্নীতি নয়? আমার মনে আছে আমি একদিন ট্যাক্সিতে দিল্লিতে যাচ্ছিলাম, দিল্লি থেকে আমি বাড়ি ফিরছিলাম এয়ারপোর্ট থেকে, আমাকে ট্যাক্সি ড্রাইভার খুব বলছিল সারা রাস্তা যে এই 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 হয়েছে, এই পলিটিশিয়ানরা, এই নেতারা এত টাকা চুরি করে, এটা বলছে, ও জানে না আমি কে, বলছে বলছে বলছে। তারপরে যখন আমি ওকে মিটারের কথা বললাম, ও বললো মিটার খারাপ আছে। আমি ওকে বললাম যে তোমার মিটারে যা হবে, তুমি তো খারাপ বলে আমার থেকে 100 টাকা বেশি নেবে, 10 টাকা বেশি নেবে, তুমি মিটার চালাও, আমি মিটারটা যা হবে আমি তোমার 200 টাকা বেশি দেবো, 200 টাকা বেশি দেবো, তুমি যা চাইছো তার থেকে বেশি দেবো, কিন্তু মিটার চালাতে হবে। মিটার চালালো, তো আমরা মিটারটা খারাপ না। যখন নামলো, আমি যখন নামলাম ও একটু মানে অবাকই হলো, এমপির বাংলা লেখে, বললো আপনি পলিটিক্সে? না আমি পলিটিক্সে না। আমি ওকে বললাম ভাই তুমি যে এই যে এতক্ষণ ধরে আমাকে বলতে এলে কেজরিওয়াল এত টাকা চুরি করেছে, ও এত কোটি টাকা চুরি করেছে, ওর এটা ক্ষমতার মধ্যে ছিল 10 কোটি টাকা চুরি করা, 10,000 কোটি টাকা, তোমার ক্ষমতার মধ্যে 200 টাকা চুরি করার ছিল, তুমি সেটা করলে, হ্যাঁ? তারপরে তুমি তোমার কিন্তু কোনো রাইট নেই পলিটিশিয়ান চোর বলা। তার মানে এই দুর্নীতি কিন্তু প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, তুমি সমাজের কথা বলো, তুমি কিন্তু তোমরা, আমার রিকোয়েস্ট যে পলিটিশিয়ান মানে চোর বলাটা বন্ধ করা উচিত। এবার দুর্নীতি যে রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, সেই সমাজকে পাল্টানোর চেষ্টা করা উচিত, শুধু পলিটিশিয়ানদের যে হবে না। তুমি শুধুমাত্র এখন খালি তুমি আইএস কারাপ্টেড হচ্ছে না, পাচ্ছ না তুমি আইপিএস, কোন একটা প্রফেশন বলো তুমি, ইভেন কি বলছো সাধুদের, সাধু যেটা মানে কি নাম, আসারাম, এইসব যারা যারা জেলে আছে, যে যারা যারা মানে সেই সময় সাধু বেশে যারা করেছে, রেপ করেছে, ওটা দুর্নীতি নয়? তাহলে আমি সমাজের কোন জায়গায় দেখছি না দুর্নীতি নেই। তো আমি বলছি সব জায়গায়, মানে আমি যেহেতু পলিটিক্সটা বাদ দিচ্ছি, পলিটিক্স ধরে রাখো, পলিটিশিয়ানরা চোর ধরে নাও, ব্যাস ছাড়ো ওটাকে, আর ওটা নিয়ে কথা বলে লাভ নেই, বাকিদের কথাটা বলো, তোমরা বাকিদের কথা বলতে থাকো। খালি শুধুমাত্র হয় না সিনেমাতে একটা সব থেকে বড় ভিলেন মানে সে হচ্ছে মন্ত্রী, সব থেকে বড় গুন্ডা মন্ত্রী, এইগুলো করে 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 এস্টাবলিশড হয়ে গেছে। কেউ কেউ ধরো এত বেশি পয়সা করে ফেলছে, ফলে আর একটা হাতে তো পয়সা কমিয়ে যাচ্ছে। না সেটা তুমি ওই ক্ষেত্রে বলছো না, তুমি তাহলে আম্বানি আদানি টাকা করছে না, কিভাবে করছে? তাই তুমি, ও তো পলিটিশিয়ান নয় না, তাই তুমি তখন কাউন্ট করছো না কেন যে ওর কাছে ওই টাকাটা যাচ্ছে বলে গরিবের কাছে যাচ্ছে না? তুমি না নেতা, আমি কোনো কারণে নেতা বা পলিটিশিয়ানদের সাপোর্ট দিচ্ছি না চুরিতে, আমি বলছি যে একতরফা বলা হচ্ছে, সারাদিন খালি এটা বলা হচ্ছে, তৃণমূল বলা হচ্ছে, বা রাজনীতি মানেই নোংরা, রাজনীতি ভালো লোক নেই। এই যে সব জায়গা, সব ফিল্ডে ওরা পাচ্ছে চান্স, সব ফিল্ডে আজকে ওরা 2000 কোটি, 1000 কোটি কম বললাম, লক্ষ কোটিতে যায় ওরা, মানে সেটা কম্পিউটারে আসেও না, ক্যালকুলেটরে আসেও না, কত জিরো তো সেইগুলো বলছি। তো সেগুলো কি, এবং সেগুলো তো প্রমাণ হচ্ছে, মানে এরকম দাদা আজকে মমতা ব্যানার্জি 4 বছর আগে 5 বছর আগে যেটা বলছে পরে প্রমাণ হচ্ছে, এই যে নোটবন্দি সব থেকে বড় কারাপশন বলেছিল, প্রমাণ হচ্ছে। এই যে ব্যাংক ফ্রড গুলো, ব্যাংক যে মার্জ করা হচ্ছে, সেগুলো কারাপশন বলা হচ্ছে, এবং যেগুলো বলা হচ্ছে সেগুলো প্রমাণ হচ্ছে তো দিনের দিন। এবং সেটা কি, তুমি ধরো আজকে তুমি বলছো যে বিজেপি সৎ, অনেকেই হত্যা করে, আমি আমার এলাকায় তুমি নিয়ে যাবো, আমার কাছে অডিও আছে, ক্লিপিং,
মানে ওদের লোকরা কি বলছে ওদের সম্পর্কে, যারা ধরো আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই তারা যদি কারাপ্টেড হয়, তো ক্ষমতায় থাকা লোকগুলোকে তুমি বলছো তার মানে ওরা ক্ষমতায় এলে কি করবে। মানে আমার আমার পার্সপেক্টিভ ওইটা, যে আমি আমার দলকে বাঁচাচ্ছি তা নয়, আমার দলকে সাধু বলছি তা নয়, ওকে চোর বলছি তা নয়, তাই আমি ফ্যাক্টটা বলছি যে এটা হচ্ছে। এবারে তোমার একটু অন্য দিকটায় চলে যাই। হ্যাঁ, যে তোমার এই যে পলিটিক্যাল জীবনে তোমার একজন বন্ধু ছিল, তিনি আজ আমাদের মধ্যে নেই, তাপস দা। সেই তাকে তুমি মিস করো নিশ্চয়ই? হ্যাঁ, কারণ আমরা একসঙ্গে প্রচুর ছবিতে অভিনয় করেছি, হিটের ছবি, যাত্রা করেছি, অনেক সময় ফাংশন করেছি, পার্লামেন্টে 10 বছর একসঙ্গে থেকেছি। হ্যাঁ, 10 বছর। তো সে মানুষটা নিঃসন্দেহে, মানে আমাকে অনেকে এখনো জানে না, জিজ্ঞেস করে অন্য পুরনো এমপি যারা, বলছে হিরো কোথায় আছে, কেমন আছে, এরকম। তো এটা তো ভীষণই আনফর্চুনেট। এটা আর যাওয়ার তো কথা নয়, এটা বয়স, বন্ধু, এত পুরনো দিনের, এত বছরের মানে এই এবং মানে এটা একটা লস, একদম লস, এবং আমার না ইন্ডাস্ট্রিয়াল লস, এবং একটা ভালো মানুষকে হারানোর লস। মানে যারা তাকে জানে না, ওই তোমার একটা ইন্টারভিউ দেখে তোমার ইন্টারভিউ তো দুটো কমেন্ট করবে যে হ্যাঁ তাপস পাল কি ভালো মানুষ ছিল, তারা জানে, তারা বলছে, তারা তো জানে না, তারা দেখেনি। আর সেই মানুষটা তুমি আমাকে সামনে থেকে জানো, আমি ভালো না খারাপ তুমি বলতে পারো, তোমার কথাটা আমি মানতে পারি, শুনতে পারি, যে হ্যাঁ তুমি আমাকে চেনো, আমি খারাপ বলতেই পারো, আমি শুনলাম, কিন্তু ও আমাকে চেনে না, কোনোদিন দেখেনি। ও যদি আজকে আমার সম্বন্ধে বিচার করে, সেই তাই না, তো সেরকমই হচ্ছে তাপস পাল সম্পর্কে যে মানুষগুলো লেখে, যে মানুষগুলো বিচার করে, তারা মানুষটাকে জানেনি, কোনোদিন দেখেনি। তাদের দুর্ভাগ্য যে এই মানুষটার সঙ্গে কখনো মানুষ হিসেবে পায়নি তাকে। তো তাপস পাল মারা যাওয়ার পর কি নন্দিনী এদের সঙ্গে যোগাযোগ হয়েছে? কালকে কথা হয়েছে, যোগাযোগ হয়। হ্যাঁ, কারণ ও একটু দুঃখ করেছিল যে কেউ খবর নেয় না। সময় যোগাযোগ আছে ওর, যখনই কিছু প্রবলেম হয় বা এমনি তো আড্ডা মারার জন্য হয়। সেদিনকে আমাকে একদিন এই ক্যাম্পেনিং এর মধ্যে একদিন বললো ফোন করে, শোন, বললাম কি, বললো ফুলাতা ব্লাউজটা এবার বন্ধ করে দে, পড়িস না। আমি কেন? সবাই পড়তে শুরু করেছে, এবার প্লিজ এটা বন্ধ কর। তারপরে আমি চেঞ্জ করেছি ব্লাউজটা, পরে আমি বললাম যে দেখেছি তোর কথা শুনে চেঞ্জ করলাম। বললো হ্যাঁ প্লিজ করেছি। হ্যাঁ, কিন্তু সেটা ঠিক, তোমার ফুলাতা ব্লাউজটা একটু রিপিট হয়ে যাচ্ছে। তুমি একটা ভীষণ সুন্দর শাড়ি পরেছিলে 21-এ, ওই না, সরি, যেদিন তোমাদের সবাইকে নিয়ে নাম হলো, সেদিন মানে বিউটিফুল নীল রঙের শাড়ি পরেছে। শাড়িটা কি শাড়ি? ওটা কাশ্মীরি, মানে কাশ্মীরি স্টিচ করা, কাশ্মীরি জর্জেটের উপর কাশ্মীরি স্টিচ করা, কাশ্মীর থেকে কিনেছো। তুমি এর মধ্যে পরিবার নিয়ে বেড়াতে গেছো কোথাও? লাস্ট অনেকদিন জানি মেয়ে রোজ ঘ্যান করছে যে কোথায় যাবো, কি করে যাবো, এর মধ্যে আমি পরে আমরা লাস্ট গেলাম কোথায়, ভিয়েতনাম, ওখানে গেছিলাম। সেটা কতদিন আগে? তাও হয়ে গেছে অনেকদিন, 1 বছর তো হয়ে গেল। 1 বছরের ওপর। এরপরে তো 24-এর পরে তো 26 আসছে। হ্যাঁ, আবার 26 মানে এরপরে তো তোমার আবার 26-এর প্রিপারেশন। প্রত্যেক 1 বছর গ্যাপ হয় ইলেকশন, তারপর আবার পঞ্চায়েত আসবে, তারপর আবার মিউনিসিপ্যালিটি আসবে, তো কোনো গ্যাপ নেই ইলেকশনে। না। তাহলে এটা তো তোমার হলো। তোমার এমনিতে বাংলা ছবির জগতে কারোর সঙ্গে এখন যোগাযোগ আছে? সেরকম ভাবে নেই। বাংলা ছবি দেখো? দেখা হয় না, সিনেমাই দেখা হয় না, মানে সেরকম অর্থে। একসময় আনন্দবাজার তোমাদের আমি রিভিউ করতাম হিন্দি ছবি, তখন আমি সেই সময় শুধু হিন্দি ছবি দেখা হতো, বাংলা ছবিও মানে হলে গিয়ে দেখাই হয় না, তাই জন্য আমি টিভি, ওটিটি কিছু না, আমি তো বিশেষ করে আমি টিভি দেখি না, 7 বছর 9 বছর হয়ে গেল টিভি খুলি না, আমি খুলি না। আমি বাংলা ছবির যে চেঞ্জটা, মানে এই যে না শুনতে পাই বা জানতে পারি, নতুন পরিচালকরা, অনেক ভালো ভালো পরিচালকরা এসছে, ভালো ভালো ছবি করছে, ছবি চলছে খুব, মানে আইনক্স ভিত্তিক ছবিগুলো চলছে এবং সেটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে বলেই চলছে। ভালো ভালো ছবি হচ্ছে, কনসেপ্টও পাল্টেছে, ডিরেক্টরও ভালো এসছে। তো কিন্তু আমার সঙ্গে
ছবি দেখার কোনো যোগাযোগ নেই। তুমি কি একটু এত যে জায়গায় আছো সেখান থেকে সবাই বলে বাংলা ছবির পাশে দাঁড়ান, তো তুমি পাশে দাঁড়ালে তো একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে। পাশে দাঁড়ানো মানে কিভাবে দাঁড়ানো, মানে তো যতক্ষণ না বাংলায় হল তৈরি বাড়ানো হবে, এবং সেই হল এখন পুরো দর্শক মানে দুটো ভাগ হয়ে গেছে। আমাদের সময় আপন আমার আপন সুপার ডুপার হিট, সেটা অরুণা রূপবাণী ভারতীতে চলছে, আবার বনগাঁতেও চলছে একইভাবে। হ্যাঁ, এখন কি হয়েছে, এখন শহরের যে ছবিটা বানাচ্ছ শহরের লোক দেখে এটা গ্রাম মানে বারাসাত পেরোলা দেখছে না, আবার বারাসাত পেরোলা যে ছবিটা দেখে সেটা শহরে দেখছে না, এমন ভাবে ভাগ হয়ে গেছে। আর লড়াই ওদের অনেক বেশি, কারণ এত ওটিটি হয়ে গেছে, তুমি মোবাইলে দেখছে, ওদের ধৈর্য কমে গেছে। আমি তো এখন ধৈর্যই নেই, আমি তো আমাকে যদি বলো আমি পাকিস্তানি সিরিয়াল দেখি, তাই আমি পাকিস্তানি সিরিয়ালের ফ্যান। সেটা কি মোবাইলে দেখো? মোবাইলে, তাও বা ধরো হঠাৎ শুরু হলো 6 মাস পর, মানে সেটা হয়তো গ্যাপ করলো এরকম 6 মাস পরে দেখলাম। তো মানে একটা আর্টিস্ট যদি চলে হাঁটে সেটা আমি এগিয়ে দিই, মানে হাঁটা ধৈর্য হয়ে গেছে, হয়ে গেছে, এত ওটিটি এসছে, এত সিরিজ, এত আমি এটা আমাকে ছেলে আমার বলে যে তুমি দেখো নেটফ্লিক্স, এটা এসে দেখো, ওটা নেটফ্লিক্সে সঞ্জয় লীলা বানসালি, হ্যাঁ হীরামন্ডি না দেখা হয়নি। আমিও নেটফ্লিক্স বোধহয় মানে পুরো মানুষের মধ্যে ঢুকে গেছে। 1-1.5 বছর হলো আমি দেখিনি মানে নেটফ্লিক্স বা এই জায়গা। আমি লাস্ট কোনটা দেখেছি নেটফ্লিক্স, তখন ওই 2 দিন হয়তো খুব 2 দিন দেখলাম, ভালো লাগলো। কি লাস্ট দেখলাম বলো তো, যেটা তাও অনেক দিন আগে, মানে আমি তাই মনে পড়ছে কতদিন আগে দেখিনি, রিচার্জ করানো হয় তখন রিচার্জ করানোর সময় মনে পড়ে এই মা রিচার্জ করলাম এখনো দেখলাম। মেয়ে বর এখানে বিয়ে দেখে, ওইগুলো দেখে ওই। হ্যাঁ, মেয়ে তো সারাক্ষণ, তো আমি এখন বলছি ডাক্তার কাছে নিয়ে যাবো, এত অ্যাডিকশন মোবাইলে হয়ে গেছে, সারাদিন জানি না, আমাকে কিছু করতে হবে। কারণ আমি তো এই কদিন বাড়ি ছিলাম, তার সারাক্ষণ তো বাকি ফোনে কমপ্লেন পাই, বাবা বলছে যে এই মোবাইল দেখছে, ওর যে মেয়ে সে বলছে মোবাইল দেখছে, নানি সব বলছে। আমি তো এসে দেখছি ওর পেছনে মানে ঘুরছে, মানে কি আমি সকাল উঠেই ওর পেছনে যে কোথায় ওর দেখছি মোবাইল, আবার ছেঁচানো আমার শুরু, আর 3বার 4বার করে। মানে এই যে আমি যে ভেবেছি আমি ওকে দেখছি যে ও যাচ্ছে কিনা, মোবাইলটা হাতে নিয়ে গেল কিনা, এর মধ্যে আগে উঠে গেলাম, ওই জন্য উঠে গেলাম যে চাচাতে মোবাইল দেখছো কিনা, এইসব। মানে এই যে এত পাগল করে দিচ্ছে, আমি অস্থির হয়ে রয়েছি, ডিস্টার্ব হয়ে যাচ্ছি এটা। তো ও মাঝে মাঝে সিনেমাটা দেখে, কিন্তু আমার ইচ্ছেটা ভীষণ ফ্ল্যাকচুয়েট করে। তো এখন আর ওই ইচ্ছেটা করছে না, মানে আমি জানি এখন আমি আজকে ধরো তুমি চলে যাওয়ার পর আমি দেখতেই পারি, ইচ্ছে করছে না, মানে আমি অভ্যেসটা একদম চলে গেছে বলে বোধ হয় না। হ্যাঁ, বই পড়া অভ্যেস চলে যায়, এই করে চলে যায়, অভ্যেসটা চলে যায়, আবার ওইটাকে ফিরে আনলে আবার তাই হয়েছে। আমার সেদিন দেখা হলো, সে বললো যে তুমি রিল্যাক্স টাইমে দেখো না ওটিটি এগুলো। ইলেকশনের সময় তো আমি নিউজ পেপারও দেখি না, নিউজে মানে চ্যানেলগুলো দেখি না, তার কারণে যে এত মিথ্যে খবর দেখানো হয়, এত মিথ্যে বলানো হয়, সেটা তোমাকে ইরিটেট করবে। এত প্রেশার থাকে, তার মধ্যে তুমি যদি মেন্টালি ডিস্টার্ব হয়ে থাকো, তাহলে তোমার রাত তোর উপরে গিয়ে পড়বে, ওর রাত তোকে গিয়ে পড়বে। তাই জন্য আমি ওদের দেখি না। কিন্তু নিউজে তো কি, মানে কাগজে আমি তো পড়ি না, কাগজ মধ্যে কতদিন আমি কাগজ দেখি আমি নিজে জানি না। তো কাগজে কি খবর, ওই মারা গেছে, ওই যে সেগুলো ফ্রন্ট পেজে বড় করে দেয়, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি দেখো, তোমার সকাল থেকে মন খারাপ শুরু হবে। তুমি নিউজে কি দেখায়, তারপরে এই চ্যানেলগুলো টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে কথা বলে যায়, চ্যানেলগুলো টিআরপির জন্য ওই লোকগুলোকে, জ্ঞানী লোকগুলোকে বসায়, যাদের জ্ঞানের সঙ্গে, সম্পর্কের সঙ্গে, বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো যে জ্ঞানী লোকটা বললো হ্যাঁ 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 শতাব্দী রায় না খারাপ ব্যবহার করেছে লোকের সঙ্গে, ওটা না ঠিক করা উচিত হয়নি, উনি আসলে ভেবেছিলেন। আমি কি ভেবেছিলাম তুমি জানলে কি করে? আমি ভেবেছিলাম কি, সেটা জানলে কি করে? হ্যাঁ, আর সেই মুহূর্তে তুমি তো আগে তো জানো না কিছুই, ওই তুমি খাবার খেতে খেতে উঠে গেছিলে, সেটা তো পুরো মিথ্যে। হ্যাঁ, ওটা কি হয়েছিল বেসিক্যালি? আমি খাবার খাওয়া হয়ে গেছে, তখন রিপোর্টাররা খাবার খাচ্ছিল অন্য বাড়িতে, এসে দেখলো আমার খাবার খাওয়া হয়ে গেছে, আবার খেতে বলছে। এবার আবার বললো দিদি আমার ছবিটা হয়নি, আপনি বসুন। আমি বললাম দেখো আমার খাওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু যখন উঠবো তখন তোমাকে কিন্তু বারবার উঠোটা দেখাবে। আমি তো সব ওদের তো পাস ধরে নিয়েছি আমি এখন, বুঝেছো? রিপোর্টার কে কি বলবে কি না করবে, তাদেরকে প্রশ্নটা আমি করি যে তুমি এই প্রশ্নটা করবে তো, করে কি আমাকে বললাম আমি যখন উঠে যাবো তখন কিন্তু তোমার দেখাবে ওটাই, ঠিক তাই। আমি আমার পাশের লোকগুলোকে বললাম যে ওরা কিন্তু এটা দেখাবে, ঠিক। আমি তো তখন ছবি তোলার জন্য বসলাম, তারা দেখেই হয়েছি,
উঠলাম যে দেখাচ্ছে, উঠে গেলেন সিরিয়ালে ঢাক ঢাক ঢাকের মধ্যে দেখাতে আরম্ভ করলো। হ্যাঁ, এবার দেখালো। আমি ওদের পরে বললাম যে লোকটার বাড়িতে খেলাম সে বললো খেয়েছি, যে লোকটা খেয়েছে সে বলছে খেয়েছি, তাহলে বাকিটা বললো কে খায়নি। হ্যাঁ, এটা নিয়ে চললো। আর যারা পণ্ডিত জ্ঞানী মানুষরা যারা চ্যানেলে বসেন, টিভিতে বসে বললেন ওনার ঠিক খেয়ে উঠে যাওয়া উচিত হয়নি, আসলে উনি তো গরিবদের সঙ্গে খান না, উনি তো সেলিব্রিটি মানুষ। তুমি জানলে কি করে আমি কি খাই না খাই? তুমি যদি জানো আমার সঙ্গে 4 দিন থাকো, আমার ছোট হওয়া থেকে বড় হওয়া দেখো, আমার বড় হওয়া থেকে বুড়ো হওয়া দেখো, আমি মানবো যে হ্যাঁ তুমি আমাকে জানো। না জেনে তোমার মতামত কে চাইছে? তুমি জেনারেল মানুষ, তুমি যুদ্ধ কেন হচ্ছে মতামত দিতে পারো, একটা মানুষ খাচ্ছে কি খাচ্ছে সে মতামত দিতে পারো না, তাই না? তুমি যদি অ্যানালিসিস করো যে আমাদের অর্গানিক জিনিসের ডাল চাল খাওয়া উচিত কিনা, সেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো, অর্গানিক নিয়ে তুমি বলতে পারো, তুমি তার পাণ্ডিত্য তোমার আছে। কিন্তু তুমি শতাব্দীরা খেতে বসেছিল কিনা, খেয়েছে কিনা, বা যদি না খায় কেন খায়নি, সেটা তোমার কি, বা তুমি বলার কে? তুমি রিসার্চ করেছো শতাব্দীর পর, পিএইচডি করেছো, শতাব্দীর লাইফ হিস্ট্রি করেছো, শতাব্দীরাকে তুমি জানো কতটুকু? তুমি উপস্থিত ছিলে, তুমি জানো কতটুকু? তুমি তোমার মতামত দিচ্ছ, মতামত নিচে চ্যানেল 3000 টাকা কত টাকা দেয় বসানোর জন্য, তাই শুনেছি। সেই মতামতের কথা বলে আমি তো, আমার তো সাংবাদিকরা যায় যখন জিজ্ঞেস করে প্রথমেই, দিদি আজকে কি করলেন, তারপর দিদি আজকে কিরকম লাগলো, আলাম এগুলো ছাড়ো, এগুলো তো তুমি দেখাবে না, পরে আসল প্রশ্নটা করো। করবে না, মানে জেনে গেছি কি করে জেনে গেছি, আমরা মেকআপ জেনে গেছি, কেন এত বছর মেকআপ হয়েছে, এত বছর ধরে। হ্যাঁ, আজকে আমি সাংবাদিকরা কি করবে এখন তাই করে দেখো। তুমি যে সাংবাদিকরা যা দেখায়, আমার ক্যামেরাম্যান রাখি, পুরোটা আমি শুট করি ঘটনার। এবার তুমি দেখাচ্ছে ডিটেল, আমি আগে ছাড়ি না, তুমি যে ডিটেল দেখাবে তখন আমি তার পাশে ছেড়ে দিচ্ছি যে এটা আসল। এবার তুমি চলো, আচ্ছা তাহলে তুমি কি করবে? তুমি মানুষকে ভুল বোঝাবে, তুমি আমার ক্ষতি করছো, অথচ তোমার তো সরি বলার সিস্টেম নেই। মানে সরি বলে তোমাকে তো বলতে, যে সাংবাদিকটা আমার সঙ্গে গেছে এই দিনে ঘুরছে, সে যা বলছে, যখন চ্যানেলে আমাকে লাইভে ধরে দিচ্ছে, যে ইন্টারভিউ দিচ্ছে, সে তাকে আমি দেখতে পাচ্ছিলাম, সে আমাকে উল্টো প্রশ্ন করছে। ওই যে মেয়েটা ক্লিপিংস পাঠিয়েছে সে সমানে বলে যাচ্ছে না, এবং ইন্টারভিউ শেষে আমাকে ওদের এডিটর এসে ধরিয়ে দিল, এডিটর বলছে সরি আমরা তো বুঝতে পারছি কিন্তু লাইভ চলছিল। মানে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে চ্যানেলের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে। আর যারা ওই যে অ্যাঙ্কারিং করে, তারা ওই ঘরের মধ্যে বুঝতে জানছে না আগে পিছিয়ে কি হচ্ছে, তাদের কাছে ক্লিপিং অভ্যস্ত, মানে অভ্যেসে নাচির মতন, তারা অভ্যেসে ওই একই কথা বলে যাচ্ছে। আচ্ছা তাহলে কি আপনি কি মনে করছেন না বিরোধীরা জিতবে, আপনি হারবেন, এই যে এটা জানে সবাই। আচ্ছা আপনি কি সবাই বলে যে আপনি এলাকায় যান না, এটা তো কিন্তু আমাকে বলতে পারো না, কিন্তু ও জানে ওটাই অভ্যেস। ওটা তোমায় জিজ্ঞেস করে ফেলছে। হ্যাঁ, মানে কি কাকে কি জানে সেটাই, ওই একটা 4টে প্রশ্ন, টিপিক্যাল প্রশ্ন। তাদেরও কোনো মঙ্গলতা জানে যে আর ওটা নিয়ে রানিং হাফ পরে, আপনি দেখেন না চ্যানেলে যে হাফ প্যান্ট পরে উপরটুকু স্যুট টাই পরে দেখায়, তারা বলতে আরম্ভ করলো তুমি সব থেকে যে তুমি কারো জীবন নিয়ে খেলছো ভাই। তুমি একটা চ্যানেলে তার নেগেটিভ জিনিস দেখাচ্ছ যেটা সত্যি নয়, তার সম্মান নষ্ট করছো, যার জীবনে তোমার কোনো অবদান নেই, তুমি তার সোশ্যাল লাইফ নষ্ট করছো, তাতে তুমি ইনকাম করছো। তাহলে তোমরা শুধু তোমার কোনো রাইট নেই তুমি আমাকে জিজ্ঞেস করো তুমি কে হে বললে অপমান হয় যদি হেটা বললাম। এবার তোমার কাছে একটুখানি তোমার হেলথ রুটিন জানতে চাই, কি করে এই গরমের মধ্যে প্রচার করেও এত তরতাজা থাকলে সেই টিপসটা বলো। দিদি সবসময় বলে তুমি তো কালো হওনি, তুমি তো হওনি। আর দিদি হয়েছি, যদি যা হয়েছে সেটা বুঝতে পারছো না, কিন্তু হয়েছি, ভীষণভাবে হয়েছি, হইও প্রত্যেকবার। তাই তুই ভাবনা কি করে না হয়ে থাকবো মেকআপ ছাড়া, উইদাউট মেকআপ। আর তার মধ্যে খাওয়া দাওয়ার কিছু নেই, যা পাওয়া যায় তাই। মানে এরকম বলে ডাব খাবেন, ডাব সবাই তো বলে ডাব খাবেন। ডাবও যদি আমি 2 মাস প্রচার করেছি, ঘুমে বলতে পারো 6 দিন মধ্যে ডাব পেয়েছি, ডাব খেয়েছি। তো সেই জন্য তোমার এমনি শিডিউলটা কিরকম ছিল? সকালবেলা 9টায়, সকালবেলায় 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে পড়া,
22টা মিটিং, 22টা গ্রাম হয়েছে, রাতে 10টা 10:30টায় ফেরা, আবার সকালবেলা বেরিয়ে পড়া। তা তুমি মানে অ্যাকচুয়ালি তোমার মানে এই হেলথটাকে ঠিক রাখার এটা কিছু ঠিক রাখবো সিস্টেমে, ওপরওয়ালা পরে ছেড়ে দেওয়া কিছু। এমনিতেও আমি কখনোই খাওয়া দাওয়া নই, মানে খেতে যেতে ভালোবাসি না যে খুব ভালোবাসি কি খাবো। আমার বাড়িতে যখন ও রান্না করে, আমার রান্নার মেয়েটি, আমি কিন্তু জানিও না কি খেতে বসে জানতে পারি এটা হয়েছে এটা হয়েছে, মানে হয় না সব বাড়িতে, অনেক বাড়িতে এইটা খাবো আজকে এটা রান্না করো, আমার সেসব তো তোমার করলে চলবেও না, ওই সিস্টেম আমার নেই। আমি যখন খেতে বসি তখন জানতে পারি এটা হয়েছে বা এটা খাচ্ছি। রচনা ইদানিং বলছে যে দই আমি খাচ্ছি, গরমে খুব দই খেতে। আমি কোনো কিছুর জন্য কোনোদিন শরীরের জন্য চেহারার জন্য কিছু করিনি। একটু সানস্ক্রিন ইউজ করি না একদম, মানে তুই ভাবতে পারবে না, সানস্ক্রিনও ইউজ করি না। ঈশ্বর দত্ত আমাকে আমার মা বলতো যে ভগবান দিয়েছিল বলে রয়ে গেলে, কিছু যত্ন করো না নিজের জন্য, কিচ্ছু করো না। সত্যি কিচ্ছু করি না। আমাকে যদি থাকো দেখতে পাবে, বুঝতে পারবে, সকাল থেকে রাতে অবধি না ক্রিম মাখি না। আমি একদিন তেল মাখলাম, হিসেব করে দেখলাম 3.5 মাস পরে গায়ে তেল ক্রিম মেখেছি, 3.5 মাস পরে। মানে যার স্কিন মুক্ত জল দিয়ে ধুয়ে একটা করে শুয়ে পড়লে, আবার পরের দিন রেডি হয়ে বেরিয়ে পড়লে। করি না, মানে আমি মানে কখনোই খুব একটা মেকআপে সেই নিজের প্রতি যত্ন নেওয়ার টেন্ডেন্সি ছিল না। এই হিটটাকে মানে সত্যি এটাকে করার জন্য কোনো রকম কিছু জল খেতে, বেশি জল তো দেখো জল খাওয়ারও সমস্যা আছে না, অত তুমি রাস্তায় ঘুরছো এ করছো, জল যেটুকু, যখন জল খাওয়ার অভ্যেস, তুমি যদি 1 2 3 4 করে ভাবো যে শরীরে খারাপ কি কি করলে হয়, সবকটা আমার মধ্যে পাবে। তাতেও যে কথা তুমি ভাববে, তুমি বলবে যে জল খাওয়া উচিত, জল খাই না, একদম না। খাওয়ার সময় জল খাওয়া উচিত নয়, আমি খেতে খেতে জল খাই। আচ্ছা, তুই বলবে ভিটামিন নাও কিছু না, নিম পাতা তেতো খাওয়া উচিত। সারা জীবন আমি খাইনি, সারা জীবনে টাচ করিনি, তো আর কি বলবে, কোনটা ভালো বলবে? তাহলে তোমার ভেতরের ওই অর্ধেক দিনই ফুচকা দিয়ে ডিনার হয়, তাই? হ্যাঁ, ফুচকা নালাম খেলাম। তুমি এই ছিপছিপেটা হচ্ছে কি কম খাও, খুব এক্সারসাইজ করো? না না, অবশ্য তুমি এত হাঁটতে, মানে হাঁটাটা ট্রেডমিলে হাঁটো? ট্রেডমিলে না, এমনি ট্রেডমিলে হাঁটুতে প্রবলেম হবে। কোথায় হাঁটো? এই আমার নিচে কমপ্লেক্সের মধ্যে, তাও লাস্ট 3 মাস হাঁটিনি, কারণ প্রচারে ছিলাম, আর এসে থেকে এত ক্লান্ত এখন আর হাঁটতে পারছি না। এখন একটু রেস্ট করছো? একদম, মানে ইচ্ছে নেই, কিছু করার ইচ্ছে নেই। এই যে প্রচারে আজকে বেরোতে কার হয়ে প্রচার? কাকুলি। ও আজকে রোড শো ছিল, আর অভিষেকের দুটো ছিল, অভিষেকের মিটিং ছিল। আচ্ছা, এবারে আমি শেষের দিকে চলে এসেছি, তোমাকে কয়েকজনের নাম বলবো, তাদের সম্পর্কে তুমি 2-4টে কথা বলে, ভালো একটু খারাপ একটু, ঠিক আছে? প্রথমেই বলবো শুভেন্দু অধিকারী। একদম রাজনীতির জন্য জন্মেছে একটা মানুষ, রাজনীতি করতে জন্মায়, যার আগে পিছে কিছু নেই রাজনীতি ছাড়া, এবং যতদিন আমাদের দলে ছিল রাজনীতিবিদ হিসেবে খুবই পপুলার ছিল, এখনো পপুলার। রাজনীতিবিদ হিসেবে শুভেন্দু অধিকারী নিজের, মানে আমাদের মমতা ব্যানার্জির পর রাজনীতিবিদ হিসেবে আমি দেখেছি পপুলারিটি ওকে দেখেছি, এবং শুভেন্দু জীবনটা রাজনীতি ঘিরে। খারাপ দিকে এখন যেগুলো বলছে, যেভাবে বলছে, মমতা ব্যানার্জি যেভাবে অ্যাটাক করছে, শুধু মমতা ব্যানার্জি আমার নেত্রী বলে নয়, একটা মহিলাকে বা টোটাল ব্যাপারটা যেরকম একটা চেহারা ধরন করেছে, সে ধরনটা ভুল হচ্ছে, সেটা ভালো হচ্ছে না, ওর জন্যও না, কারোর জন্যই না। অভিষেক সম্পর্কে তুমি আগেই বললে, সুতরাং আর আমি আলাদা করে জিজ্ঞেস করছি না। এরপরে আমি জিজ্ঞেস করছি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ ইন্টারেস্টিং কথা বলে, মানে ব্লান্ট একরকম কথা বলে, তার মধ্যে জানে রাজনীতি করার লোক, রাজনীতির টেকনিক জানে, কি বললে কি হয় জানে। আমার সঙ্গে দেখা হলে কথাও হয়, এরকম নয় যে কথা হয় না, মজারও কথা হয়। সেদিনকে আমাকে বললো যে টিকিট তো কনফার্ম, আনলাম যে হ্যাঁ, তখন টিকিট হবে, আনলাম হ্যাঁ, আনলাম জিতবো কনফার্ম, সেটা আপনি একটু বলে দিন সবাইকে, এরকম। তো দিলীপ ঘোষ কথাবার্তা মজার।
মহুয়া মৈত্রর সঙ্গে তোমার কিরকম? ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সাথে ভালো সম্পর্ক। তোমার যখন পার্লামেন্টে দেখাই হয় অমিত শাহজির সঙ্গে তোমার কিরকম কি? খুব ফর্মাল, উনি ভীষণ, মানে আমরা হয়তো অনেক সময় দলের সঙ্গেই গেছি ওনার কাছে চা কফি খেতে, আবার আসতে সবাইকেই বলেছে আসবেন, আমরা কখনো যাইনি, আমি তো আর কখনো যাইনি এরকমভাবে, কিন্তু উনি কথা কম বলেন। তা আমার কিরকম মনে হয় ওনার গেট আপ চেহারা এতে ভীষণই সারাক্ষণই কিছু না কিছু প্যাঁচাচ্ছে এবং সেটা খুব মানে অনেক বেশি ক্রুয়েলিটি রয়েছে মনে হয়। আচ্ছা, হ্যাঁ না, যে কীভাবে মানে কাউকে কোনো কিছু থেকে কাউকে ছাড়বো না, সেই জায়গাটা কোথায় ওনার মধ্যে ওনার হাবভাবে মনে হয়। আচ্ছা, এই যে মীনাক্ষী সিপিএম এর, একে তোমার কেমন লাগে? ভালো, খুব ভালো। ওর মধ্যে একটা মানে ওই ওটা ওর মানে গ্রামের ধরন নাকি ওটা রপ্ত করেছে, বা মানে ওই ল্যাঙ্গুয়েজটা এটা সেটা গ্রামের মানুষের কাছে হিন্দি না, মানে বাংলাটা অদ্ভুত একটা বাংলা টোন বলে না, টোন আছে একটা, হ্যাঁ, সেটা ওর টিআরপি, ওটাই ওর টিআরপি ইউএসপি ওর। এবং ব্রাইট, একদম রাজনীতির লড়াকু নেত্রী হতে। আমি বললাম না তোমাকে যে সিপিএম এর এই কয়েকজন জেনারেশনটা ভালো আসছে, তার মধ্যেও একটা খুব ভালো নেত্রী হওয়ার কোয়ালিটির। এই কোয়ালিটি, মীনাক্ষীর যে কোয়ালিটি আর সায়নীর যে কোয়ালিটি, এই দুটো কোয়ালিটির মধ্যে তুমি কাকে এগিয়ে রাখবে? দেখো, মীনাক্ষীরা সরকারে থাকলে তুমি অনেকটা এগিয়ে থাকছো, হ্যাঁ, মীনাক্ষী সরকারে নেই, তবে তার লড়াইটা অনেক বেশি, তাদের ফিরে আসার লড়াই আর একটা ক্ষমতায় থাকার থেকে এগিয়ে যাওয়ার লড়াইটা অনেকটাই তফাৎ, সুতরাং ওর লড়াইটা অনেক বেশি। শেষ, মমতাদি সম্পর্কে একটু তোমার কাছ থেকে জানতে চাই কিছু মজার ঘটনা। তুমি যেমন বললে তোমার ছেলে মেয়ের ঘটনা, এরকম দু একটা আরও মজার ঘটনা। তোমার কবিতা উনি, তুমি কি ওনাকে শুনিয়েছো কি না? না না, আমি একবার একটা রাজনীতি নিয়ে কবিতা লিখেছিলাম, তখন আমি দিদিকে দিয়ে এসেছিলাম যেটা। আর যখন দিদির রেলমন্ত্রী ছিল তখন দিদি ওই চিরকুটে একটা করে 4 লাইন লিখে দিলে আমি আবার চিরকুটে 4 লাইন লিখে পাঠাতাম। তো হ্যাঁ, এক সময় দিদি বলেছিল এই 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 দুষ্টুমিটা কিন্তু আর কারোর সঙ্গে করো না, তাহলে কিন্তু তার প্রবলেম হবে, মানে আচ্ছা যেটা। আর একবার দিদি এটা খুব মজার জিনিস করেছিল, যেটা হচ্ছে বৃন্দাকারা, ও তখন রাজ্যসভায়, দিদি তখন রেলমন্ত্রী। বৃন্দাকারার সেবার রাজ্যসভায় দিদির সম্বন্ধে খুব বাজে কথা বলেছে রেলমন্ত্রী, যা যা করেছে আমি জানি না, আমি তখন সেন্ট্রাল হলে বসে আছি, দিদি হঠাৎ চলে এলো রাজ্যসভায়, এসে বলো তুমি এসো। তো সবাই অবাক, আমাকে ডেকে নিয়ে চলে গেল, গিয়ে ওখানে মানে আমাদের ক্যান্টিনটা ওদের ক্যান্টিনটা অন্য, ওই ক্যান্টিনের সামনে গিয়ে বলছে কফি খাও। তো আমি বলছি যে একটু কফি, আমি চা কফি খাই না। সুন্দর হচ্ছে তুমি, জোরে জোরে বলতে হবে, সুন্দর হচ্ছে তুমি, না তোমার ফলস চুল আছে, না তোমার ফলস মেকআপ আছে, না তুমি মেকআপ, ওই দেখো তুমি উইদাউট মেকআপ করছো, তুমি কত সুন্দর দেখেছো, একেই বলে সুন্দরী। আমার তো প্রথমত অস্বস্তি লাগছে, লজ্জাও লাগছে এই কথাটা বলছে, তা হ্যাঁ মুখের সাথে সুন্দরী বলছে, একটা কত অকওয়ার্ড ফিল আমি করে যাচ্ছি। আমি তখন বুঝতে পারছি না যে কেন এটা বলছে। জানো তো মানুষের উইক পরে সুন্দরী হয়, আমি তখনও বুঝতে পারছি না। তাই বলছে তো যদি ন্যাচারাল বিউটি হয় তুমি হচ্ছিস, মানে আমার সৌন্দর্য এত প্রশংসা করছে, আমি তখনও বলছে কফি খাও। আমি বলছি কি যে আমি তো ভাবছি খাবো না, বলছে না না, তখনই বললো ও ততক্ষণ খাবে, মানে বৃন্দাকার আছে, বৃন্দাকারকে দেখানোর জন্য আমায় নিয়ে গিয়ে, হ্যাঁ, এবং যেটা বলার জন্য আমাকে নিয়ে গিয়ে কফি খাইয়ে আমাকে দেখাচ্ছে এবং সারা জোরে জোরে বলছে, এবং বৃন্দাকার বাংলাও দেখে জানে। আমি বলছি বাংলায় বলছে দিদি, ও তো বুঝবেও না, বলছে না ও বাংলা বলছে, বলে তখন চলে গেল। তখন এবার যাও, হ্যাঁ। তা আমি যখন ফিরে এলাম তখন বলছি কি হয়েছে আনছি, এই হয়েছে ছেলে মানুষই মধ্যে। এই এটা হচ্ছে তোমার কোনো মেয়েলি মানে শাড়ি টাড়ি নিয়ে এইসব নিয়ে কোনো কথা দিত, শুধু শাড়ি বা সাদাই পরেন, কিন্তু তার মতন পরে বা আমি শাড়ি যেটা পরলাম যদি ভালো লাগলো বলে এটা ভালো লাগে, যে এটা সুন্দর বা এটা, মানে কোনো মেয়েলি কথাবার্তা, রেসিপি এক্সচেঞ্জ বা এই ধরনের কিছু কখনো হয় না। রেসিপি তো তুমিও রান্না জানো না, আমি
জানি না বলে আমার সঙ্গে রেসিপি উনি তো এক্সচেঞ্জ রান্না করতে জানেন। পারে। হ্যাঁ তাই বলছি, আমি জানি না বলে আমার সঙ্গে এক্সচেঞ্জ করে লাভ হবে না। না না না, আর কোনো মেইলি কোনো কথাবার্তা ওনার সঙ্গে মানে না, যেগুলো আমরা আমরা শাড়ি টাড়ি নিয়ে তো কথা, মানে এমনিতে যে গিয়ে বা কি করছো, বা যখন শাড়ি পাঠায়ও হ্যাঁ হ্যাঁ পুজোতে, জন্মদিনে, এতে যে শাড়িগুলো পাঠায় সেগুলো পরলে আমি পরে আবার দিদি এটা পরে দেখাই যে দিদি এটা পরেছিলাম, এই করেছিলাম, এই হচ্ছে, তো সেরকম কথা হয়। তুমি এই ভবিষ্যতে ভবিষ্যতে মমতাদিকে কি হিসেবে দেখতে চাও? দেখো, যদি মমতা ব্যানার্জি প্রাইম মিনিস্টার হয়, আমার বাঙালি হিসেবে ভাল লাগবে, আমার নেত্রী হিসেবে ভাল লাগবে, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি বলে ভাল লাগবে, একজন মহিলা হিসেবে ভালো, এতগুলো ভালো লাগার কারণ আছে। তো সেই জন্যে মানে সব অর্থেই ওনার গ্রোথ, ওনার রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়া, ওনার আরও সফলতা, সবটাই আমি আমি সেলিব্রেট করব, এনজয় করব, কারণ আমি ওনার সঙ্গে যুক্ত আছি মানুষ হিসেবেও। তাহলে আমরা শতাব্দীর সঙ্গে গল্পটা, এটা গল্পই বলবো, এটা ঠিক ইন্টারভিউ না, এটা পরিষ্কার গল্প, কারণ ওর সঙ্গে আমার বহুদিনের পরিচয়, এটা গল্প। এই সেশনটা আমরা এখানে শেষ করছি, কিন্তু ওর সঙ্গে আমার আরও নানা রকম বিষয় নিয়ে কথাবার্তা পরবর্তীকালেও হবে, হয়তো আবারও কখনো একদিন এরকম গল্প করতে আসবো শতাব্দী তোমার বাড়িতে। তো আজকে এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার। নিবেদিতা অনলাইন, এটা ইন্টারেস্টিং জায়গা তৈরি হয়েছে, মানুষ দেখছে, মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে কথা বলাচ্ছে, আপনাদের চেনা মানুষদের সম্পর্কে জানাচ্ছে আপনাদেরকে। সুতরাং দেখতে থাকুন এবং ভালোবাসুন।